কলমে আয়েশা সিদ্দিকা। পর্ব 14। রাইসা কিছুক্ষণ চুপ করে রইল। প্রশ্নটা খুব সহজ, তবু উত্তর দেওয়া কঠিন। কফির মগটা দুই হাতে ধরে নিচু স্বরে বলল, জানি না, এমনই তো। তেজ হালকা ঝুঁকে এলো। তার দৃষ্টি অদ্ভুত রকম নরম, অথচ তীক্ষ্ণ। দুই হরিণী চোখ দেখে তেজ স্থির হল। এই চোখেই তার ডুবে যাওয়া নিশ্চিত খুঁজছে। তেজের এমন কাছে আসা দেখে রাইসার বুক ধক করে উঠল। চোখ সরিয়ে নিল নিচের দিকে। তেজের শরীর থেকে পুরুষালী ঘ্রাণে রাইসা আর সিটিয়ে গেল। ঘরের বাতাসে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। পিন পিন নীরবতার মাঝে দুজনের নিঃশ্বাসের ধ্বনি ব্যতীত কোনো শব্দ হচ্ছে না। তেজ পূর্বের ন্যায় তাকিয়ে দেখছে। ধীরে ধীরে কফির মগ হাত থেকে নামিয়ে রাখল টেবিলের উপর। আমাকে দেখতে কি গুন্ডা লাগে? জি। না। তাহলে এভাবে আতঙ্কে আছো কেন? এমনি। তেজ আরেকটু ঝুঁকে রাইসার কপালে থাকা চুলগুলো সরিয়ে দিল। যা চোখে পড়ে আছে, আর রাইসা বারবার চোখ বন্ধ খোলা করছিল। যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। রাইসা চলে গেল। তেজ রাইসা যাওয়ার পর সোফায় হেলান দিয়ে রইল। প্রায় অনেক সময় পর উঠে নিজের রুমে গেল। এখন আর দম বন্ধ হওয়া লাগছে না। বুকের ভেতর যেন পাথর বেঁধেছিল, যার কারণে শুধু রাইসাকে দেখার জন্যই ছিল। পরদিন রাইসা কলেজের উদ্দেশ্য বের হয়েছে। রিকশা থেকে নেমে গেটে ঢুকতে যাবে, তখন মানুষের ভিড়ের ঠেলায় রাইসা নিজেকে সামলাতে পারছিল না। মাছের হাটের মতো ভিড় এক পা দু পা করে এগিয়ে চলছে। শেষে একজন ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই পেছনে থাকা যুবকের বুকের সাথে বাড়ি খেল। ধরফরিয়ে দূরে সরে পেছনে তাকালো। দুঃখিত। ইট স ওকে। মানুষের এত ভিড়ে এটা স্বাভাবিক। রাইসা মাথা তুলে তাকিয়ে লোকটিকে চেনা চেনা লাগল। মনে হলো কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারল না। উল্টো ঘুরে হাঁটা ধরল, আর মনে করার চেষ্টা করল আসলে লোকটিকে। পেছনে ঘুরতেই সানজিদা আর ইরা আসলো। দুইজনে মিলে ফুচকা খেয়ে আসছিল। সানজিদা সামনে তাকিয়ে দেখল একটা বোরখা পরা মেয়ে হেঁটে যাচ্ছে। অবশ্যই এত মানুষের ভিড়ে চিনতে পারল কি করে? এখানে যা আছে সবাই প্রায় ওয়েস্টার্ন ড্রেসের, তাই এক মুহূর্তে আলাদা ব্যক্তি চিহ্নিত করতে সময় লাগল না। তবে এত কিছুর মাঝে যেন সানজিদার আপন মানুষের গন্ধ পেল। মনে হলো খুব কাছের কেউ আশেপাশে ছিল, যার গন্ধ বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে। বোরখা পরা মেয়েটার দিকে গভীরভাবে তাকাল। কি রে সানজি, চল, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, বলে চলে গেল সানজিদা। পা দুটো আচমকাই থেমে গেল রাইসার। আর মাটি থেকে উঠতে চাইছে না। ইচ্ছে করছে না আর একটা ধাপ উঠিয়ে এগিয়ে যেতে। পিছুটানের মতো তাকে তীব্র করে জন্য মায়া টানছে, যা উপলব্ধি করতে পারছে। পেছনে একবার ঘুরে তাকালো। কোথাও কেউ নেই। এতক্ষণে সানজিদা হেঁটে চলে গেছে মানুষের ভিড়ের আড়ালে। চোখ দুটো অজান্তেই কিছু খুঁজে চলল, কিন্তু পেল না। আপন মানুষের গন্ধ বাতাসে পাওয়া যায়। সেখানে তারা দিনের পর দিন একসাথে বড় হয়ে উঠেছে। রক্তের সম্পর্ক না থাকলেও সানজিদা নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছে রাইসাকে। বড্ড মায়ায় ভরা মুখ রাইসার। যে দেখে মায়া লাগবে না, প্রকৃতপক্ষে তার মন নেই বলেই বিবেচিত হবে। তোমাকে খুব মনে পড়ে আপু। এই অচেনা শহরেও তোমার বাতাস ছড়িয়ে থাকে। এমন মনে হয় যে এই একই শহরে হয়তো তুমিও নিঃশ্বাস ফেলে। কাঁধের ব্যাগ দুই হাতে শক্ত করে চেপে ধরে পিছু ঘুরে চলে গেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই বুকের ভেতরটা ভারী হয়ে এলো রাইসার। ক্লাসরুমে ঢুকেও মন বসল না। বোর্ডের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু চোখে কোনো লেখা ধরা পড়ছে না। শব্দগুলো কানে ঢুকছে, মাথায় পৌঁছাচ্ছে না। রিম কনুই দিয়ে ঠেলা দিল। কি হয়েছে? আজ তোমাকে অন্যরকম লাগছে। কিছু না, ছোট করে উত্তর দিল রাইসা। টনটনে রোদটা যেন আজ ইচ্ছে করেই শহরের ওপর নেমে এসেছে। আকাশে এক টুকরো মেঘও নেই।
সাদা আগুনের মতো সূর্যটা মাথার ঠিক মাঝখানে দাঁড়িয়ে। রাস্তায় গরমে বাতাসও থমকে আছে, যেন নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। পিচঢালা সড়কের উপর তাপের ঢেউ কাঁপছে, দূর থেকে দেখলে মনে হয় রাস্তা গলে তরল হয়ে যাচ্ছে। রিকশার টিনের হুডটা অর্ধেক নামানো, তবু রোদের তেজ কমছে না। গরম বাতাস এসে মুখে লাগে, শুষ্ক, ধুলো মেশানো। রাইসা হিজাবের প্রান্ত দুই হাতে ধরে আছে। কপাল আর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে স্যাঁতসাথে অনুভব করল হিজাবের ভেতর দিয়েই। হাতের তালু গরম হয়ে আছে, ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরে আছে দুই হাতে। রাস্তার দুপাশে দোকানগুলো আধখোলা। কোথাও ঠান্ডা পানির বোতল বরফে ডুবিয়ে রাখা, কোথাও আখের রসের মেশিন ঘুরছে শব্দ করে। ভাজাভুজির দোকান থেকে গরম তেলের গন্ধ উড়ে এসে আরও ভারী করে তুলছে বাতাস। ফুটপাতের একপাশে কুকুরটা জিভ বের করে ছায়া খুঁজে শুয়ে আছে। একটা পথচারী দ্রুত পা চালিয়ে যাচ্ছে, সবাই যেন রোদের সঙ্গে যুদ্ধ করছে। রিকশার চাকায় ধুলো উড়ে ছোট ছোট ঘূর্ণিঝড়ের সৃষ্টি করছে। একটা বাস হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে গেল, তীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল। রিকশাওয়ালা ঘাড় নিচু করে ধীরে ধীরে প্যাডেল ঘুরিয়ে যাচ্ছে, তার পিঠ ঘামে ভিজে গাঢ় হয়ে গেছে। মাঝে মাঝে গামছা দিয়ে ঘাড় মুছে আবার টান দিচ্ছে। রাইসা হুডের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকাল। চোখে রোদের ঝিলিক লাগতেই আবার নামিয়ে নিল দৃষ্টি। শহরের কোলাহল আজ কেমন ঝাপসা লাগছে, হর্ন, ডাকাডাকি, মানুষের শব্দ, সব যেন দূর থেকে ভেসে আসছে। গরমের মাঝেও হঠাৎ এক ঝলক বাতাস এলো। ওড়নার কোনা দুলে উঠল। সেই হাওয়ায় কোথা থেকে যেন শুকনো পাতার গন্ধ, আর একটুখানি পরিচিত স্মৃতির ছোঁয়া। বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। তেজ বাইকে হাত শক্ত করে ধরে আছে। এই বুঝি বাইকের হাতল ভেঙ্গে দুই ভাগ করবে। রাগ উঠেছে তার, তবে রাগের কারণ অনিশ্চিত ফাহিম আর জিহাদের। ক্লাস শেষে লাঞ্চ করতে যাবে ভেবেছিল, কিন্তু বের হয়েই তেজের এমন আচরণ আশা করেনি দুইজনের একজনও। তাই পেছনে পেছনে পাগলা ঘোড়া ছুটিয়ে তারাও তেজের পিছু নিল। আজকে বাকি ক্লাস করানোর কোনো ইচ্ছে তেজের নেই। চোখের দৃশ্যপটে ভেসে উঠছে একটা ছেলের বুকে ধাক্কা খেয়েছিল নিকাবের আড়ালে দুইটি মৃগনয়নী চোখের অধিকারিণী, যাকে সে খুব ভালো করেই চিনতে পেরেছিল। সহ্যশক্তি কেন ক্ষীণ হয়ে যাচ্ছে, সেই কারণে আজকের ক্লাসও ভালো করে করাতে পারেনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটাকে জেলাসি বলে নাকি তার জানা নেই। কোনোদিন প্রেম করলে তো জানবে। বাইকের গতি হঠাৎ করেই বাড়িয়ে দিল তেজ। এমনি বেশি ছিল, এখন যেন বাইক শূন্যে ভাসমান লাগছে। পাশ দিয়ে চলা গাড়িগুলোকে একের পর এক কাটিয়ে এগিয়ে যাচ্ছে। হেলমেটের ভেতর চোয়াল শক্ত, চোখ লালচে। তেজের এমন হঠাৎ হওয়ার বেগে গাড়ি চালানো দেখে দুইজন দুইজনের দিকে তাকাল। ফাহিম বলল, আর এখানে কি রেস চলছে? এভাবে যাচ্ছে কেন? জিহাদ বলল, কেসটা সিরিয়াস লাগছে। বাড়িতে আঙ্কেল আন্টির কিছু হয়নি তো? যাচ্ছি তো, গেলেই দেখতে পারব, বলে দুইজন এই পেছনে পেছনে চলল। রাইসা গেট পেরিয়ে সবে ভেতরে প্রবেশ করেছে। অমনি হাতে টান পড়তেই থেমে গেল। হাতকে ধরল ভেবে পেছনে ঘুরে তাকাতেই দেখল চলবে ইনশা